আসো সেল। সেলের ডেফিনেশন কি? সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। তাহলে আমাদের বডিটা যেরকম যে কোনো একটা বিল্ডিং এর কি ইউনিট হলো একটা কি ইট, সেরকম একটা একটা সেল থেকে অনেকগুলো মানে সেল দিয়ে আমাদের বডি তৈরি, যে আমাদের বডির যে কোনো ইয়ের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট, যে কোনো লিভিং অর্গানিজম ইনক্লুডিং দ্য হিউম্যান বডি, এটা হলো এর স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম ইজ সেল। আজকে আমরা সেল মেমব্রেন পর্যন্ত আলোচনা করব। আসো এটা দেখো, এটা হলো একটা হিউম্যান সেল। হ্যাঁ, এটা হলো একটা হিউম্যান সেল। তাহলে এই হিউম্যান সেলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি একদম ইন জেনারেল আলোচনা করি। দেখো এটা হলো একটা হিউম্যান সেল। হিউম্যান সেল এখানে তোমরা দেখতেছো এটা পিঙ্কিশ কালার সেল। মানে সেল কিন্তু সেলের কালার কিন্তু ট্রান্সপারেন্ট হয়। হ্যাঁ, এটাকে বিভিন্ন ধরনের স্টেইন দিয়ে মানে বিভিন্ন ধরনের রং দিয়ে স্টেইন করে মাইক্রোস্কোপের নিচে দেখা হয়। এই কারণে রংগুলোর কারণে বিভিন্ন কালার মনে হতে পারে, বাট সেলের কালার কিন্তু ইটসেলফ ট্রান্সপারেন্ট। এখন দেখো এটা হলো সেল। সেলের মধ্যে কি কি পার্ট থাকে? সেলের মধ্যে একটা সেল মেমব্রেন থাকে, তারপরেটা হলো সাইটোপ্লাজম থাকে। সেল মেমব্রেন এবং সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? সেই সাইটোপ্লাজমের মধ্যে অর্গানালিস থাকে এবং নিউক্লিয়াস থাকে। অর্গানালিস থাকে এন্ড দা নিউক্লিয়াস, এটা হলো সেলের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে এটা নিউক্লিওলাস, এবং হিউম্যান সেলের নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, কারণ হিউম্যান সেল ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক বলো দেখি? ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক। হিউম্যান, ইউক্যারিওটিক। গুড, হিউম্যান সেল ইউক্যারিওটিক। তাহলে এরকম সেলের বাইরে একটা হিউম্যান সেল মেমব্রেন থাকবে এবং ভিতরে থাকবে নিউক্লিওলাস এবং সুতার মতো কিছু স্ট্রাকচার থাকবে, সেগুলোর নাম হলো ক্রোমাটিন। সেল ডিভিশনের সময় ক্রোমাটিনই হয়ে যাবে ক্রোমোজোম। তারপর এরকম ধরনের একটা জেলি লাইক সাবস্টেন্স এগুলো ডিসপেন্স থাকবে, সেটাকে বলা হয় হলো নিউক্লিওপ্লাজম। এবং এই নিউক্লিয়ার মেমব্রেন আর একটা নাম নিউক্লিয়ার এনভেলপ, এটার মধ্যে অনেকগুলো পোর থাকে, এগুলোর নাম নিউক্লিয়ার পোর। টোটাল মিলে হলো নিউক্লিয়াস। তারপরে এগুলো হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা সবাই জানি স্মুথ। তারপর হলো গোলগি অ্যাপারেটাস, ঠিক আছে। তারপরে এই যে দেখো মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। তারপর এটা হলো এই যে লাইসোজোম। হ্যাঁ, লাইসোজোম হলো এনজাইম রিলিজ করে। তারপর রাইবোজোম। তারপরে হলো এই যে এগুলো হলো সিলিয়া। হ্যাঁ, প্রজেক্টাইল। সেল মেমব্রেনের সেল সারফেস মডিফিকেশনকে বলা হয় হলো সিলিয়া আছে, ফ্লাজেলা আছে। তারপর হলো এই যে মাইক্রোভিলাই, সেল সারফেস মিনিট সেল সারফেস প্রজেকশন। তারপর এই যে এটা হলো সেন্ট্রিওল। তারপর বিভিন্ন ধরনের ফিলামেন্ট থাকে। হ্যাঁ, মাইক্রোটিবিউল থাকে, মাইক্রোফিলামেন্ট, এই যেগুলো মাইক্রোফিলামেন্ট এবং টিবিউলের মতো মাইক্রোটিবিউল, এগুলো প্রত্যেকটা আমরা আলাদা আলাদা পড়বো। আজকে ফার্স্টে আসো, ফার্স্টের সেল দুই ধরনের হয়, একটা প্রোক্যারিওটিক সেল আর একটা হলো ইউক্যারিওটিক সেল। সাধারণত ব্যাকটেরিয়া, হ্যাঁ ব্যাকটেরিয়া গুলো সাধারণত প্রোক্যারিওটিক সেলের মধ্যে পড়ে। এই যে দেখো প্রোক্যারিওটিক সেলে কি থাকে? একটা সেল ওয়াল থাকে, হ্যাঁ, একটা ক্যাপসুল থাকে, এবং প্রোক্যারিওটিক সেলের কোনো নিউক্লিয়ার এনভেলপ থাকে না। প্রোক্যারিওটিক সেলগুলো সাইজে ছোট হয় এবং এদের ডিএনএটা কি? ডিএনএটা হলো আহ এরকম সাইটোপ্লাজমের মধ্যে ডিসপেন্স থাকে। হ্যাঁ, আর তারপরে হলো আর ইউক্যারিওটিক সেলের কি হয়? ইউক্যারিওটিক সেলে আমরা জানি আমাদের একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকে, ডিএনএটা নিউক্লিয়াসের ভিতরে থাকে। লিনিয়ার যে আমাদের হিউম্যান ডিএনএ কি সিঙ্গেল হেলিক্স না ডাবল হেলিক্স? ডাবল হেলিক্স। ডাবল, হ্যাঁ, ডাবল হেলিক্স ডিএনএ থাকে। হিউম্যান সেল সাধারণত ইউক্যারিওটিক কিছু কিছু সেলে সেল ওয়াল থাকে, কিন্তু বেশিরভাগ সেলেই সেল ওয়াল থাকে না। হিউম্যান সেলে যেরকম সেল ওয়াল নাই, সেল মেমব্রেন আছে। হ্যাঁ, আর এখানে মেইনলি হলো কিছু বেশিরভাগ সেলেই সেল ওয়াল থাকে। প্লাজমা মেমব্রেন থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু প্লাজমা মেমব্রেনের বাইরে অবশ্যই সেল ওয়াল থাকবে। হ্যাঁ, তারপরে দেখো মেমব্রেন বাউন্ড অর্গানালিস কিন্তু প্রোক্যারিওটিক সেলে থাকে না, ইউক্যারিওটিক সেলে মেমব্রেন বাউন্ড অর্গানালিস থাকে। আচ্ছা এইটা দেখো, এটা পার্থক্য দেখো, সাইজ এন্ড এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স হলো যে 0.5 থেকে শুরু হয়। হ্যাঁ, এবং এদের কি এদের হলো ফ্লাজেলাম থাকে, ওই যে ক্যাপসুল দেখালাম সেটা থাকে। আর ইউক্যারিওট হলো ইউক্যারিওটিক সেল 40 না 100
টু 200 মাইক্রোমিটারও হতে পারে। আবার অর্গানালিজের মধ্যে কোনো মেমব্রেন থাকে না। নিউক্লিয়াস, দেখো নিউক্লিয়াসের মধ্যে কোনো মেমব্রেন থাকে না। আর ইউক্যারিওটিক সেলে মেমব্রেন বাউন্ড অর্গানালি থাকে, নন মেমব্রেনাস অর্গানালি থাকে। মেমব্রেন বাউন্ড অর্গানালি, এটা মনে রাখবে, ইউক্যারিওটিক সেলে মেমব্রেন বাউন্ড অর্গানালি থাকে। নিউক্লিয়ার মেমব্রেন থাকে ইউক্যারিওটিক সেলে, প্রোক্যারিওটিকে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। সেল ওয়াল জিনিসটা মনে রাখবা, সেল ওয়াল হলো মেইনলি থাকে সেল ওয়াল। আর ইউক্যারিওটিক সেলে সেল ওয়াল থাকে, যেমন ফাঙ্গাই, তারপর প্ল্যান্ট, এগুলোতে সেল ওয়াল থাকে, কিন্তু এনিম্যাল সেলে, এই যে এনিম্যাল সেলে কোনো সেল ওয়াল থাকে না। জেনেটিক ম্যাটেরিয়ালটা, ডিএনএটা সার্কুলার হয়, আর এখানে ডিএনএটা লিনিয়ার হয়। তারপরেটা হলো ডিএনএটা সাইটোপ্লাজমে থাকে, আর এখানে ডিএনএটা থাকে হলো ক্রোমোজোমের মধ্যে, যেটা কিনা নিউক্লিয়াসের ভিতরে থাকে। আর রাইবোজোম হলো 70S মানে সাব ইউনিট, আর এটা হলো 80S সাব ইউনিট। তাহলে এটা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের পার্থক্য। এখন আমরা আসি পার্টস অফ সেল। সেলের কি কি পার্ট আছে? সেলের হলো দুইটা পার্ট, ধরো একটা প্রোটোপ্লাজম, একটা প্লাজমা মেমব্রেন। বাইরের দিকের যে আবরণ সেটাকে বলা হয় হলো প্লাজমা মেমব্রেন, আর ভিতরের যে কন্টেন্ট সেটাকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মানে সাইটোপ্লাজমটা, যেটার ভিতরে যেই সাবস্টেন্সের মধ্যে সাসপেন্ডেড ডিসপেন্সড থাকে তাকে বলা হয় হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের দুইটা পার্ট, একটা সাইটোপ্লাজম আর একটা হলো নিউক্লিয়াস। দেখো এই যে এটা হলো সাইটোপ্লাজম, হ্যাঁ সাইটোপ্লাজম কি, সাইটোসলে প্রোটোপ্লাজমের ভিতর সাইটোপ্লাজমও থাকে, নিউক্লিয়াসও থাকে। এখন সাইটোপ্লাজমের যে জেলি লাইক সাবস্টেন্স, ফ্লুইড লাইক সাবস্টেন্স, সেটার নাম সাইটোসল, যার ভিতরে অর্গানালিস থাকে, ইনক্লুশন থাকে। ইনক্লুশন কি জিনিস? ইনক্লুশন হলো যেগুলো নন মেটাবলিক স্ট্রাকচার, যেই সব স্ট্রাকচার সেলের মেটাবলিজমের সাথে কোনো কাজ নাই, সেগুলো হলো ইনক্লুশন। আর অর্গানালিস হলো যেগুলো, যেই স্ট্রাকচারগুলোর মাধ্যমে একটা সেল ফাংশন করে, যে স্ট্রাকচারগুলোর মাধ্যমে একটা সেল ফাংশন করে, কাজ করে, সেগুলোকে বলা হয় হলো অর্গানালিস। এই অর্গানালিস মেমব্রেন বাউন্ড হতে পারে, নন মেমব্রেন বাউন্ড হতে পারে, সেগুলোকে বলা হয় হলো অর্গানালিস। এটা অ্যাক্টিভ স্ট্রাকচার সেলের মধ্যে। আর সেল সাইটোপ্লাজম, আর কি থাকে? নিউক্লিয়াস। আর বাইরের দিকের যে লেয়ার সেটা হলো প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনের বিভিন্ন ধরনের মডিফিকেশন থাকতে পারে, যেরকম সিলিয়া, মাইক্রোভিলাই, এরা হলো প্লাজমা মেমব্রেনের মডিফিকেশন। এখন আসো সেল মেমব্রেন অথবা প্লাজমা মেমব্রেন সম্পর্কে আজকের টপিকে আমরা জানবো। ফার্স্টে আসো সেল মেমব্রেন অথবা প্লাজমা মেমব্রেন কাকে বলে? দ্য আউটারমোস্ট component of the cell separating the cytoplasm from its external environment is called cell membrane অথবা প্লাজমা মেমব্রেন অর প্লাজমা লেমা। একই নাম, মানে বিভিন্ন সিনোনিম, ঠিক আছে? তো সেল মেমব্রেন কি জিনিস? যেটা হলো সেলকে আউটার এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে আলাদা করে, সেটাকে বলা হয় হলো সেল মেমব্রেন। এবং সেল মেমব্রেন, হিউম্যান সেল মেমব্রেনের থিকনেস কত হয় দেখো, 7.5 থেকে 10 ন্যানোমিটার থিক। এই যে দেখো, এটা হলো একটা সেল মেমব্রেনের 3D পিকচার, হ্যাঁ সেল মেমব্রেনের পিকচার। দিস ইজ আ সেল মেমব্রেন কাট সেকশন অফ এ। ম্যাডাম আগের স্লাইডে একটু, স্লাইডগুলি তো তোমাদের দেয়া হবে, তখন দেখে নিও। ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো কম্পোজিশন অফ সেল মেমব্রেন। সেল মেমব্রেনের কম্পোজিশন দেখো, সেল মেমব্রেনে কি কি থাকে? ফসফোলিপিড থাকে, কোলেস্টেরল থাকে, প্রোটিন থাকে, অলিগোস্যাকারাইডের চেন থাকে। এই কয়টা জিনিস নিয়ে সেল মেমব্রেন তৈরি। তাহলে এই ছবিতেই আমরা দেখে নেই কোনটা কি। এই যে দেখো, এই যে বেগুনি কালারের যে হেড গুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো ফসফোলিপিড, এবং এদের টেইল হলো ইয়েলো কালার গুলি, এরা হলো ফসফোলিপিড। এবং এই টেইলের মাঝখানে মাঝখানে আর থাকবে হলো কোলেস্টেরল। এখানে যদিও দেখা যাচ্ছে না, বাট এই টেইলের মাঝখানে মাঝখানে, এই দুইটা টেইলের মাঝখানে থাকবে হলো কোলেস্টেরল। দেখো ফসফোলিপিড, এই যে এটা এক লেয়ারে থাকে, এই যে এটা এক লেয়ারের ফসফোলিপিড, এটা আর এক লেয়ারের ফসফোলিপিড। তার মানে সেল মেমব্রেনে ফসফোলিপিড দুই লেয়ারে সাজানো থাকে, বাই লেয়ার, হ্যাঁ ফসফোলিপিড বাই লেয়ার। তারপরে দুইটা এই যে প্রত্যেকটা হেডের সাথে দুইটা টেইল থাকে, এই টেইলের মাঝখানে মাঝখানে থাকে হলো কোলেস্টেরল। তারপরে দেখো যে ইটের মতো যেগুলো দেখতে পাচ্ছ, পাথরের টুকরার মতো, এগুলো হলো কি? এগুলি হলো প্রোটিন, হ্যাঁ। যেই প্রোটিনটা সেল মেমব্রেনের একদম বাইরে থেকে ভিতর পর্যন্ত পুরাপুরি মানে পাস করে যায়, সেটাকে বলা হয় হলো ট্রান্স মেমব্রেন প্রোটিন অথবা ইন্টেগ্রাল প্রোটিন। মানে সেল মেমব্রেনের একদম ভিতর দিয়ে স্প্যান করে, সেটাকে বলা হয় হলো ট্রান্স মেমব্রেন প্রোটিন অথবা ইন্টেগ্রাল প্রোটিন। আর যেই প্রোটিনটা হলো
বাইরে অথবা ভিতরের দিকে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে ভিতরের দিকেই থাকে, সেটাকে বলা হয় হলো কি পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন, তাহলে প্রোটিন দুই রকমের, একটা হলো ট্রান্সমেমব্রেন প্রোটিন অথবা ইন্টেগ্রাল প্রোটিন, আর একটা হলো পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন সেল মেমব্রেনের যে কোনো এক সাইডে থাকে, আর ট্রান্সমেমব্রেন প্রোটিন পুরাটা সেল মেমব্রেন জুড়ে থাকে, এটা হলো পেরিফেরাল প্রোটিন। তাহলে এরা হলো সেল মেমব্রেনের কম্পোজিশন। এখন আসো সেল মেমব্রেনের মডেল। আমরা সেল মেমব্রেনকে ইয়ে করার জন্য, ডিসক্রাইব করার জন্য আমরা দুইটা মডেল দিয়ে সেল মেমব্রেনকে ডেসক্রাইব করি। একটা মডেলের নাম হলো ট্রাইল্যামিনার মডেল। হ্যাঁ, ট্রাইল্যামিনাল। আচ্ছা, এটাও মনে রাখবা, ল্যামিনা শব্দের অর্থ মানে লেয়ার, ল্যামিনা শব্দের অর্থ হলো লেয়ার। ট্রাইল্যামিনার মডেল, এই ট্রাইল্যামিনার মডেলে কি বলা হয়েছে? এই ট্রাইল্যামিনার মডেলে বলা হয় হলো যে সেল মেমব্রেনে একটা ফসফোলিপিড বাই লেয়ার থাকে, মানে ফসফোলিপিড দুইটা লেয়ারে থাকে, এবং দুইটা লেয়ারের মাঝখানে যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা হলো প্রোটিন। এটাকে কিন্তু স্যান্ডউইচ মডেলও বলে। স্যান্ডউইচে কি দুই সাইডে দুইটা কি পাউরুটি থাকে, আর মাঝখানে হলো তোমরা যেই জিনিস দিয়ে স্যান্ডউইচ খাই, ধরো একটা ডিম, এটা তো তিনটা জিনিস না, বাইরের দিকে দুইটা আর মাঝখানে একটা স্ট্রাকচার, তাহলে কি ট্রাইল্যামিনার মডেল অথবা স্যান্ডউইচ মডেলও বলা হয়, তাই না? এটা হলো লিপিড বাইলেয়ার, মানে দুই সাইডে দুইটা ফসফোলিপিড লেয়ার থাকে আর মাঝখানে থাকে হলো প্রোটিন, এটাকে বলা হয় হলো ট্রাইল্যামিনার মডেল। এবং ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে যদি এটাকে দেখো তাহলে দেখবা যে এই যে ফসফোলিপিডের লেয়ার দুইটা এক রকমের লুসেন্সি, আর হলো মাঝখানে যে প্রোটিন সেটার এক রকমের লুসেন্সি বোঝা যায়, এই কারণে তিনটা লেয়ারের মতো বোঝা যায়, এই জন্য এটার নাম হলো ট্রাইল্যামিনার মডেল। এরপর ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলের মাধ্যমে সেল মেমব্রেনকে কিভাবে ডিসক্রাইব করা যায়? ফ্লুইড মোজাইকের মডেলের মাধ্যমে ডিসক্রাইব করা যায়, যেমন ধরো এই যে আমরা বললাম যে লিপিড দিয়ে সেল মেমব্রেন তৈরি। হ্যাঁ, লিপিড কি? ফসফোলিপিড, তারপর কোলেস্টেরল। এরা সাধারণত নর্মাল বডি টেম্পারেচারে কেমন ফ্লুইড অবস্থায় থাকে, ফ্লুইড তেলের মতো ফ্লুইড অবস্থায় থাকে। তো ফ্লুইড অবস্থায় যখন থাকে তখন হলো এদের মাঝখানে মাঝখানে কি প্রোটিন গুলো এই লিপিড লেয়ারের মাঝখানে মাঝখানে প্রোটিন গুলো ইন্টারপার্স থাকে, প্রোটিন গুলো মানে বসানো থাকে। তো তখন এটাকে দেখতে মনে হয় কি, তোমার আমাদের অনেকের বাসা আছে না যেরকম মোজাইক করা, দেখছো না? মোজাইক মোজাইক প্যাটার্নের বাসা দেখছো না, যে এটার মধ্যে মানে ধরো একটা সাদা অথবা অ্যাশ কালারের একটা সারফেস থাকে, তার মধ্যে বিভিন্ন ধরনের মোজাইক পাথর থাকে, ওরকম মোজাইকের মতো লাগে, যে এরকম পুরো একটা ফ্লুইড লিপিড লেয়ার থাকে, সেই লেয়ারের মধ্যে অনেকগুলো প্রোটিন বসানো থাকে। তো প্রোটিন যে স্ট্রাকচার মলিকুল গুলো, এই প্রোটিন গুলো দেখতে মনে হয় যে মোজাইকের মতো, এজন্য এটাকে বলা হয় হলো ফ্লুইড মোজাইক মডেল। এই ট্রাইল্যামিনার মডেলের আরো একটা নাম আছে, সেটা হলো ইউনিট মেমব্রেন। হ্যাঁ, ট্রাইল্যামিনার, তিনটা ল্যামিনাকে একসাথে একটা ইউনিট হিসেবে কল্পনা করা হয়, এজন্য এটার নাম হলো ইউনিট মেমব্রেন। এখন ওই যে ফ্লুইড মোজাইক মডেল কেন বলে, এই যে এটা আমি ডিসক্রাইব করছি এই যে এখানে কথার মাধ্যমে, যে ফ্লুইড মোজাইক মডেল বলা হয় হলো লিপিড পোর্শন অফ দা সেল মেমব্রেন, এটা হলো অয়েলের মতো বডি টেম্পারেচারে, সো এটা ফ্লুইডের মতো অ্যাক্ট করে, এবং হলো এই প্রোটিন সাবস্টেন্স গুলো এটার ভিতরে এমবেডেড বসানো থাকে, এবং যেহেতু পুরো বেসটা ফ্লুইডের মতো এবং প্রোটিন গুলো মোজাইকের মতো বসানো থাকে, এটা দেখতে মনে হয় হলো ফ্লুইডের মধ্যে মোজাইক প্যাটার্ন, সো এটাকে বলা হয় হলো ফ্লুইড মোজাইক মডেল। এখন দেখো ওই যে মেমব্রেন প্রোটিন আলোচনা করলাম, মেমব্রেন প্রোটিনের মধ্যে দেখো দুই ধরনের প্রোটিন থাকে, একটা হলো ইন্টেগ্রাল প্রোটিন আর একটা হলো পেরিফেরাল প্রোটিন। এই যে যেই প্রোটিনটা পুরো সেল মেমব্রেনকে পাস করে যায় সেটা হলো ইন্টেগ্রাল প্রোটিন। আর পেরিফেরাল প্রোটিন হলো যেই মেমব্রেন হলো সেল মেমব্রেনের এক সাইডে থাকে, আইদার বাইরের দিকে থাকে অথবা ভিতরের দিকে থাকে, সেটাকে বলা হয় হলো পেরিফেরাল প্রোটিন। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলি নাই, চেইনস অফ অলিগোস্যাকারাইড। হ্যাঁ, চেইনস অফ অলিগোস্যাকারাইড মানে কি? কার্বোহাইড্রেট, প্রোটিন না ফ্যাট? দেখি কে বলতে পারবা আমাকে? কার্বোহাইড্রেট। 3 থেকে 10টা হচ্ছে মনোস্যাকারাইড মিলা।
ভালো, তোমরা তো ভালো পড়তেছো। তাহলে দেখো এই যে অলিগোস্যাকারাইড চেইনস অফ অলিগোস্যাকারাইড কি, কার্বোহাইড্রেট মলিকুল গুলো সেল মেমব্রেনের ধরো আউটার সারফেসে যেগুলো যে কার্বোহাইড্রেট অলিগোস্যাকারাইড মলিকুল গুলো ফসফোলিপিডের সাথে কানেক্টেড থাকে তাদেরকে বলা হয় হলো গ্লাইকোলিপিড। গ্লাইকো শব্দের অর্থ কিন্তু কার্বোহাইড্রেট, হ্যাঁ। আর যারা হলো প্রোটিনের সাথে কানেক্টেড থাকে তাদেরকে বলা হয় হলো গ্লাইকোপ্রোটিন। তার মানে সেল মেমব্রেনে ওই যে ইন্টেগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন আছে, তো ধরো কোনো ইন্টেগ্রাল প্রোটিন পেরিফেরাল প্রোটিনের সাথে অলিগোস্যাকারাইড চেন কানেক্টেড হয়ে গেল, সেটাকে বলবে গ্লাইকোপ্রোটিন। আর কোনো ফসফোলিপিডের সাথে অলিগোস্যাকারাইড চেন কানেক্টেড হয়ে গেল, সেটাকে বলবে হলো গ্লাইকোলিপিড। এরকম চেন কানেক্টেড হয়ে বুঝছো সেল মেমব্রেনের উপর একটা কোটের মতো ফর্মেশন করে ফেলে। এটাকে একসাথে, তার মানে গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন মিলে সেল মেমব্রেনের আউটার সারফেসে একটা কোটের মতো তৈরি করে, লেয়ারের মতো তৈরি করে, সেটাকে বলা হয় হলো ভেরি গুড, গ্লাইকোক্যালিক্স। ভেরি গুড, সেটাকে বলা হয় হলো গ্লাইকোক্যালিক্স। আচ্ছা, তাহলে হলো ইন্টিগ্রাল প্রোটিন যেটা হলো এই যে ইন্ট্রিনজিক অথবা ইন্ট্রিনজিক প্রোটিন, আর পেরিফেরাল প্রোটিন বেশিরভাগ ক্ষেত্রে ইনার সারফেসে থাকে, সেটা হলো এক্সট্রিনজিক প্রোটিন। আচ্ছা, আর এই যে এটা হলো এই যে কার্বোহাইড্রেট, দেখো এটা প্রোটিনের সাথে এই কার্বোহাইড্রেটটা লাগানো, তাহলে বলো এটা কি গ্লাইকোলিপিড হবে না গ্লাইকোপ্রোটিন হবে? গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন হবে। তারপর দেখো এই যে এই বেগুনিটা, এটা হলো ফসফোলিপিড, হ্যাঁ, একটা লেয়ার, এটা দুইটা লেয়ার। ফসফোলিপিডের সাথে যে কার্বোহাইড্রেটটা লাগানো, সেটার নাম কি হবে? গ্লাইকোলিপিড হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে সেল কোড গ্লাইকোক্যালিক্স অলরেডি তোমরা পড়ে ফেলছো। তারপরে এই যে এখানে বলা হয়েছে যে এই যে এক্সটার্নাল সারফেসে একটা কোটের মতো ফর্মেশন করে গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন, এটাকে বলা হয় হলো গ্লাইকোক্যালিক্স। এটার কম্পোজিশন এই যে দুইটা, এটা কি কাজ করে, এটা হলো একটা বায়োকেমিক্যাল আইডেন্টিটি দেয় সেলকে। যেরকম হলো আমাদের যে ব্লাড গ্রুপ অ্যান্টিজেন এ বিও ব্লাড গ্রুপ অ্যান্টিজেন অথবা এমএন, এই অ্যান্টিজেনকে এইটা রিপ্রেজেন্ট আরবিসি যে সেটা প্রেজেন্ট করে। আবার হলো এটা ভাইটাল অর্গান ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে ওই যে হিস্টোকম্প্যাট তোমরা পড়বা, ইমিউন সিস্টেম যখন পড়বা তখন জানবা এটা হলো এই গ্লাইকোক্যালিক্স এই ইম্পর্টেন্স এটা। আচ্ছা, এখন আসো ফাংশন। সেল মেমব্রেনের ফাংশন যেটা আমাদের দরকার সেটা হলো ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করবে, সিলেক্টিভ পারমিয়াবিলিটি, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট আর কমিউনিকেশন। এই চারটা হলো মেইন ফাংশন। তাহলে এটা কি, একটা ব্যারিয়ার, মানে এটা একটা সেলকে তার বাইরের এনভায়রনমেন্ট থেকে আলাদা করতেছে, একটা বাউন্ডারি তৈরি করতেছে, এবং সেলের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে তাকে প্রোটেক্ট করতেছে, যেমন একটা বাসার গেট, হ্যাঁ, সেটা হলো কি একটা ব্যারিয়ার। তারপর সিলেক্টিভ পারমিয়াবিলিটি মানে এটা হলো সিলেক্টিভ কিছু প্রোডাক্ট কে সেলের মধ্যে এন্ট্রি করাবে, সেল থেকে এক্সিট করাবে। তারপর ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি করবে, এই গ্রেডিয়েন্টের মাধ্যমে অ্যাক্টিভ প্যাসিভ ডিফিউশন ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন স্ট্রাকচার সেলের মধ্যে ঢুকবে, বিভিন্ন মলিকুল সেলের মধ্যে ঢুকবে, বিভিন্ন মলিকুল সেল থেকে বের হবে। আর কমিউনিকেশন কি, এটা বিভিন্ন ধরনের সিগন্যাল এবং বিভিন্ন ধরনের রিসেপ্টরের মাধ্যমে সারাউন্ডিং এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেট করবে। এটা হলো সেল মেমব্রেনের ফাংশন। আপাতত আজকে আমরা ক্লাসে এটাই পড়বো, পরের ক্লাসে আমরা সেলের ফার্দার ডিটেলস আলোচনা করব।